সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিতা আফরিন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। আপনি যে পরবর্তী সেশনে যুক্ত হইলেন, 10টা থেকেই শুরু করবেন ক্লাস। 10টা তো মোটামুটি এই সময় সবাই ফ্রি থাকে। জি ভাইয়া। আপনাকে অন্যরকম লাগতেছে। জি, বলছি আপনাকে অন্যরকম লাগতেছে অন্য লোকে। অন্যরকম বলতে খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? মানে আচ্ছা, নতুন খারাপ লাগলেও ভাবে মানে দেখতেছি তো। কেউ বলবে না, কারণ হচ্ছে আমি আসলে সকালে ঘুম থেকে উঠছি 7টায় ঘুম থেকে উঠে সারাদিন চেম্বারে কাজ টাজ করছি, কাজ টাজ করে বাসায় আসছি অনেক লেট করে আসে, রেস্ট করার টাইম পাই নাই। তারপরেই মানে গোসল করে মানে হালকা ডিনার করে তারপর হচ্ছে আপনাদের ক্লাসে চলে আসছে। ঠিক আছে, আসলে আমাদের মানে জি। প্রচুর পরিশ্রম করতে হয়। তারপরে আপনাদের পড়াই, এটা মানে পড়ানোটা খুবই পরিশ্রমের কাজ। তারপরে হচ্ছে আবার প্রশ্ন করি, প্রশ্ন করা তো আরও বেশি পরিশ্রমের কাজ। আবার মামলা মোকদ্দমা অনেক জি, বেশি, অনেক তো কষ্ট হয়। এগুলো ট্যাকেল দেওয়া খুব মুশকিল। আমার এখনও মানে কয়েকটা ক্লায়েন্টের আগামীকালকের জন্য কল দিতে হবে, আমি কল দেওয়ার টাইম পাই না এখনো। ঠিক আছে, সুতরাং হচ্ছে 3256 হয়েছে। বিষয়টা হচ্ছে যে এই জন্য ভাইয়া আমাদের। সহকারী নিয়ে যাচ্ছেন? হ্যালো, বলছি সহকারী নিয়ে নেন একজন। সহকারী তো আছেই, আমাদের লোক তো আছেই চেম্বারে, সহকারীও আছে। জি তারপরেও তো ধরেন যে যার মামলা সেখানে তো তারই দেওয়া লাগে। হ্যারিং তো আমরা করি, জি যে জি। লেখালেখির কাজ বা এগুলো ছোটোখাটো কাজ এগুলো নাই ওরা যেন করতে পারে। কিন্তু ক্লায়েন্ট ডিলিং, ক্লায়েন্ট মেনটেনিং এগুলো তো আপনার সবাইকে হবে না, বা একজনের ক্লায়েন্ট আরেকজনের কাছে দিবেও না কেউ কখনো, দিলে প্র্যাকটিস থাকে না। জি। হ্যাঁ, আমাদের তো ইয়ে আর বিপ্লব ভাই কই গেল? বিপ্লব ভাই, মিজানুর রহমান ভাই তো আছে, বাকি ভাই আছে। আচ্ছা, আমার মনে হয় যে আমাদের টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নয়, আমরা হচ্ছে শুরু করে দিই। জি, আসসালামু আলাইকুম স্যার, আমি মিজান আসছি স্যার। হ্যাঁ, মিজান ভাই আছেন। বেড়াল মোবাইলের নাম চেঞ্জ করতে পারে না হেতে। দেখেন, আমরা এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারা পর্যন্ত পড়েছি। এবার আপনারা আসলে মাস থেকে ক্লাসে আসলে ক্লাস ওইভাবে বুঝতে পারবেন না। এই জন্য আপনারা কন্টিনিউ ক্লাস না করলে অর্ধেক পড়ে তো আসলে পুরোটা বোঝা যায় না। আজকে হচ্ছে একটা নতুন আইন আমি বলবো। দেখেন,
সুনির্দিষ্ট প্রতিকার আইনের 6 ধারাতে বলতেছে নিরোধমূলক প্রতিকার। নিরোধমূলক প্রতিকার। নিরোধমূলক প্রতিকার। দেখেন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারার উপধারা গতে বলতেছে যে মঞ্জুরকৃত সুনির্দিষ্ট প্রতিকারকে নিরোধমূলক প্রতিকার বলা হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের গ উপধারাতে আমরা কি পড়েছিলাম? বিপ্লব ভাই মিউট করেন, বাকি ভাই একটু মিউট করেন। দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই 5-3 ধারাতে কোনো কাজ না করার জন্য বাধ্যবাধকতা ছিল যে একজন ব্যক্তি একটা কাজ সে করবে না, এই কাজ না করার জন্য বিচারক কোনো আদেশ প্রদান করা। এটা ছিল 5 ধারার উপধারা 3-এ। তাহলে নিরোধ বলতে কি বোঝায়? নিরোধ বলতে কোনো বিষয়কে প্রতিরোধ করা, প্রতিরোধ করা বা নিরোধ করা। নিরোধ করা মানে কোনো একটা কাজ না করার জন্য কোনো আদেশ প্রদান করা। এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারাতে 5 ধারার উপধারা গতে বলা হয়েছে যে কোনো কাজ না করার জন্য যে আদেশ প্রদান করা হয় ওই আদেশকে বলা হয় কি? নিরোধমূলক প্রতিকার। এক কথায় উত্তর, এক কথায় উত্তর। তাহলে 6 ধারাতে আপনার কি বলা আছে যে নিরোধমূলক প্রতিকার কাকে বলে? কি উত্তর করবেন? যে 5-এর গ উপধারাতে মঞ্জুরকৃত সুনির্দিষ্ট প্রতিকারকে নিরোধমূলক প্রতিকার বলে। আর কিচ্ছু করার দরকার নাই। 7 ধারাতে চলে যাবেন। 7 ধারাতে বলছে দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য নয়। দণ্ডমূলক আইন কোনগুলো? দণ্ডমূলক আইন বলতে কি বোঝায়? দণ্ডমূলক আইন বলতে বোঝায় যে আইনে ফৌজদারি মামলাগুলো আর কি স্যার। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধির অধীন যে আইনগুলো অ্যাপ্লাই করা হয়। স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে যেখানে আপনার, তারপর দণ্ডবিধি আছে। আমরা জানি যে ফৌজদারি কার্যবিধির প্রধান হাতিয়ার হচ্ছে আপনার দণ্ডবিধি। তো এই যে এই আইনগুলোর অধীন যে আইনে কারাদণ্ডের বিধান আছে, শাস্তির বিধান আছে, জেলের বিধান আছে, সেগুলোকে বলা হচ্ছে দণ্ডমূলক আইন। এই ফৌজদারি কার্যবিধিতে অধীনে যে আপনার দণ্ডমূলক আইন আছে ওই আইনের ক্ষেত্রে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করা যাবে না। এই সুনির্দিষ্ট প্রতিকার আইন শুধুমাত্র দেওয়ানি কার্যবিধির সাথে সম্পর্কিত বা আপনার সিভিল মামলার ক্ষেত্রে সম্পর্কিত। এখানে দণ্ডমূলক আইনের ক্ষেত্রে এই ফৌজদারি এই সুনির্দিষ্ট প্রতিকার আইন টোটালি ব্যবহার করা যাবে না। তাহলে এই 6 ধারা আর 7 ধারা খুবই সংক্ষিপ্ত। এখানে শুধুমাত্র 2 কথার কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যাবে না। হ্যাঁ, তাহলে ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে কি সুনির্দিষ্ট প্রতিকার প্রযোজ্য হয়? বলেন। প্রযোজ্য হবে না। প্রযোজ্য হবে না। তাহলে সেভিংসে যখন আপনারা যে 4 ধারায় পড়ে আসলেন যে চুক্তির মাধ্যমে অধিকার তৈরি না হলে চুক্তিতেই যদি প্রতিকার দেওয়া থাকে, আর রেজিস্ট্রেশন অ্যাক্টের ক্ষেত্রে এই সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করা যাবে না। তাহলে এখানে আপনারা কি আরেকটা পয়েন্ট ব্যবহার করতে পারেন না যে দণ্ডমূলক আইনের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যবহার করা যায় না? পারেন কিনা এটা ব্যবহার করতে? অতিরিক্ত পারেন এটা ব্যবহার করলে আপনারা কি হবে? আপনাদের রিটেনের খাতার মেরিট বেড়ে যাবে। আপনাদের মূল লক্ষ্য হবে কোনটা? শুধু পিলি পাস না, আপনাদের মূল লক্ষ্য হবে পিলি এবং লিখিত পাস। অনেকেই পিলি পাস করে লিখিত পাস করতে পারে না। সুতরাং আমাদের লিখিত এবং পিলি উভয় সাইডেই পাস করার মতো যোগ্যতা অর্জন করে পরীক্ষার কেন্দ্রে আমাদের প্রবেশ করতে হবে। এই যদি আপনারা যোগ্যতা অর্জন করে প্রবেশ করেন তাহলেই কিন্তু ভালো কিছু করতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। তারপরে দেখেন আমরা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের গুরুত্বপূর্ণ একটা ধারা, খুবই গুরুত্বপূর্ণ। এই 3-4 ধারা থেকে আমি এখন যা পড়াচ্ছি সবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন এই 8 ধারাতে বলতেছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। সুনির্দিষ্ট
স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, যেমন ধরেন এই মিতা আফরিনদের একটা জমি আছে 5% জমি, সেই জমিটা সাদ্দাম ভাই, মিজানুর রহমান ভাই, আব্দুল বাকি ভাই তিনজনরা মিলে যোগসাজশ করে ওই 5% জমি দখল করে নেছে এবং বলতেছে, তিনজনই বলতেছে যে ওই 5% জমির মালিক হচ্ছে আমরা, মালিক হচ্ছে আমরা, এই জমির মালিক মিতা আফরিন না। তখন মিতা আফরিন কি করবে? এই আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা অনুযায়ী কোর্টে যে তিনজনের বিরুদ্ধে যে মামলা করবে, কিসের মামলা করবে? মালিকানা পুনরুদ্ধারের মামলা করবে, যে এই সম্পত্তির মালিক আমি, এই তিনজন না, এরা হচ্ছে অবৈধভাবে মালিকানা দাবি করতেছে, অবৈধভাবে আমার সম্পত্তি দখল করে নেছে। এই যে আপনার দেওয়ানি কার্যবিধিতে বা গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলে সব জায়গায় এই যে দেওয়ানি কার্যবিধির মালিকানা নিয়ে মারামারি বাঁধে না, মালিকানা নিয়ে হচ্ছে আপনার এই মামলা মোকদ্দমা হয় না, এটা কিন্তু আপনার 8 ধারা অনুযায়ী হয়, 8 ধারা অনুযায়ী হয়। ঠিক আছে? তাহলে আপনার একটা সম্পত্তির আপনি মালিক, ওই সম্পত্তির যে আপনি মালিক, এই মালিকানা দাবি করে যদি আপনি কোনো মামলা করতে চান, তাহলে আপনার এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারার অধীন মালিকানা মামলা করতে হবে, মামলা করতে হবে। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে মালিকানা আর একটা হচ্ছে দখল, একটা হচ্ছে মালিকানা আর একটা হচ্ছে দখল, দুইটা দুই বিষয়। মালিকানা যখন পুনরুদ্ধার করতে চাবেন তখন মামলা দায়ের করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারাতে। হ্যাঁ, দেখেন এখানে এই যে আপনার মালিকানা পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হয় 8 ধারা অনুযায়ী, এটা হচ্ছে দেওয়ানি কার্যবিধির পদ্ধতি অনুযায়ী আপনি হচ্ছে মামলা দায়ের করতে হবে এবং এই আপনার মালিকানা পুনরুদ্ধার করতে হবে কোন আইন অনুযায়ী? দেওয়ানি কার্যবিধি অনুযায়ী। তারপরে দেখেন এই যে এই 8 ধারার মামলা প্রমাণের ক্ষেত্রে আপনার দুইটা বিষয় প্রমাণ করতে হবে, একটা হচ্ছে বাদীর মালিকানা, আরেকটা হচ্ছে দখলি শর্ত, পজেসরি টাইটেল বা দখলি শর্ত, আরেকটা হচ্ছে বাদীর শর্ত বা মালিকানা। আপনার একটা জমিতে মালিকানা আছে কিন্তু দখল নাই বা দখলি শর্ত নাই, তাহলে হবে না। আপনার কি প্রয়োজন? দখলি শর্ত প্রয়োজন, আরেকটা হচ্ছে মালিকানা প্রয়োজন। আপনার মালিকানা আছে কিন্তু দখল না, আপনি শুধু কিসের জন্য মামলা করলেন? শুধু মালিকানার জন্য মামলা করলেন, মামলাটা কিন্তু খারিজ হয়ে যাবে। আপনার একসাথে মামলা দায়ের করতে হবে মালিকানা এবং দখল। মানে কি, এই যে মিতা আফরিনের যে 5% জমি ছিল, আব্দুল বাকি, তারপরে মিজান ভাই, সাদ্দাম ভাই তিনজনরা কি করেছে? জমি তো দখল করে নেছেই এবং মালিকানাও দাবি করতেছে। আবার কতগুলো ক্ষেত্রে কি হইতে পারে? শুধু মালিকানা দাবি করে কিন্তু দখল নিয়ে নেই, সেই বিষয়টা আলাদা। ঠিক আছে? তাহলে আপনার এখানে কি কি প্রয়োজন? বাদীর হচ্ছে শর্ত প্রয়োজন এবং মালিকানা প্রয়োজন, আরেকটা হচ্ছে দখলি শর্ত। এই দুইটা বিষয় প্রমাণ করতে হবে, বা এই দুইটা যে কোনো একটা প্রমাণ করলেই আপনি মামলা দায়ের করতে পারবেন এবং মামলা আপনার পক্ষে রায় চলে আসবে। তারপর দেখেন এই 8 ধারার অধীন যে কোনো ব্যক্তি মামলা দায়ের করতে পারে, যে কোনো ব্যক্তি দখলের অধিকারী, সম্পত্তি দখলের অধিকারী যে কোনো ব্যক্তি 8 ধারা অনুযায়ী মামলা দায়ের করতে পারেন। তারপর দেখেন আমি কিন্তু আগেই বলেছি যে একটা বিষয় এখানে ক্রিটিক্যাল একটা বিষয় আছে, আমি আপনাদের পরে বোঝাবো বা পরে বলবো। এখানে আরেকটা কথা আমি বলি, এই মালিকানার জন্য মামলা দায়ের করতে হয় আপনার কত ধারাতে? 8 ধারাতে। আপনারা কত দিনের মধ্যে? 12 বছরের মধ্যে। তামাদি আইনের অনুচ্ছেদ 142-এ বলা আছে যে মালিকানার জন্য মামলা দায়ের করতে হয় 142 অনুচ্ছেদে 12 বছরের মধ্যে। তাহলে কিন্তু আমি এই লিমিটেশন অ্যাক্ট পড়ানোর সময় আপনাদের বলেছিলাম যে এসআর অ্যাক্টের সাথে কতগুলো অনুচ্ছেদ হচ্ছে কানেক্টেড, ওইগুলো আমি সেপারেট করে পড়াবো। তাহলে কিন্তু আপনাদের পুনরায় আবার ওই আর্টিকেলগুলো পড়ার দরকার পড়বে না বা সেপারেট করে মুখস্থ হয়ে যাবে। তাহলে মালিকানা পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে হয় তামাদি আইনের
142 অনুচ্ছেদের 12 বছরের মধ্যে। তাহলে এটা কি আপনারা আর ভুলবেন না। তাহলে এটা কি করবেন, এই যে 8 ধারার সাথে এটা সুন্দর করে কানেক্ট করে করে পড়বেন। দেখেন, এই মালিকানা নিয়ে আপনি চাইলে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। সরকারের বিরুদ্ধে মালিকানার প্রশ্নে মামলা দায়ের করতে পারবেন, কিন্তু দখলের প্রশ্নে মামলা দায়ের করতে পারবেন না। সরকার যে কোনো জমির দখল যে কোনো সময় নিতে পারে, কিন্তু সরকার যদি মালিকানা দাবি করে সেক্ষেত্রে আপনি সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন, কিন্তু দখলের মামলা আপনি সরকারের বিরুদ্ধে করতে পারবেন না। তারপরে দেখেন, এই 8 ধারার অধীন আদালত যদি কোনো আদেশ প্রদান করে, রায় প্রদান করে, তাহলে তার প্রতিকার কি? তার প্রতিকার হচ্ছে রিভিউ বা রিভিশন। সরি, একটু মিস্টেক হয়েছে। তাহলে যদি কোনো আদালত যদি আপনার কোনো আদেশ প্রদান করে, রায় প্রদান করে, তাহলে তার প্রতিকার হচ্ছে আপিল অথবা রিভিউ। আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কোর্ট কাছারিতে যেখানে আপিল করা যায় সেখানে রিভিউ করা যায়, কিন্তু যেখানে রিভিশন করা যায় যেখানে রিভিউ করা যায় না। এখন যেখানে হচ্ছে আপনি আপিল করতে পারবেন, আপিলের সাথে অটোমেটিক আপনার রিভিউ চলে আসবে, আপিলের সাথে অটোমেটিক রিভিউ চলে আসবে। এখন আপনার একটা পরীক্ষাতে প্রশ্ন আসলো যে 8 ধারাতে, যে 8 ধারার প্রতিকার কি? অপশনে দেওয়া আছে 1 নম্বরে দেওয়া আছে আপিল, 2 নম্বরে দেওয়া আছে রিভিশন, 3 নম্বরে দেওয়া আছে হচ্ছে রিভিউ, আর ঘ নম্বরে দেওয়া আছে আপিল আর রিভিউ। কি উত্তর করবেন? আপিল আর রিভিউ স্যার। আপিল আর রিভিউ। কারণ আমি কি বলেছি, যেখানে আপিল থাকে সেখানে অবশ্যই রিভিউ করা রিভিউ। যায়। এই যে দেওয়ানি মামলা করার ক্ষেত্রে একটা কোর্ট ফি প্রদান করতে হয়। কোর্ট ফিটা কত দিতে হয়? অ্যাড ভ্যালোরেম বা সমানুপাতিক হারে কোর্ট ফি প্রদান করতে হয়। অ্যাড ভ্যালোরেম আপনার কি বা সমানুপাতিকভাবে আপনার কোর্ট ফি প্রদান করতে হয় বা আনুপাতিক হারে কোর্ট ফি প্রদান করতে হয়। এখন এই ধারার সাথে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইনক্লুড হয়ে আছে, যেটা হচ্ছে আমি আপনাদের 9 ধারাতে যখন পড়াবো তখন হচ্ছে আমি এই 9 ধারার সাথে ইনক্লুড করে পড়াবো। ঠিক আছে? তাহলে এ হচ্ছে আপনাদের আজকের বিষয়। এখন আপনারা আমি যে পর্যন্ত পড়াইলাম, যে পর্যন্ত বললাম, আপনারা 8 ধারা পর্যন্ত হচ্ছে পরবর্তী ক্লাস পর্যন্ত হচ্ছে কি করবেন, সুন্দর করে মুখস্থ করে আসবেন। আপনাদের এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1 থেকে 21 ধারা পর্যন্ত আমি প্রথমে পরীক্ষা নিব, বা 22 ধারা পর্যন্ত আমি প্রথমে পরীক্ষা নিব, একটা পরীক্ষা নিব। তারপরে আপনার ওই 24 বা 23 থেকে আমি হচ্ছে 57 ধারা পর্যন্ত আরেকটা পরীক্ষা নিব, মোট 2টা পরীক্ষা নিব। তাহলে আমি 3টা ক্লাস, 2টা বা 3টা ক্লাস নিয়ে আমি হচ্ছে আপনাদের কি করব, পরীক্ষা নিয়ে নিব। ঠিক আছে? সুতরাং আপনারা হচ্ছে আপনাদের পরবর্তী ক্লাস পর্যন্ত পড়া হচ্ছে 8 ধারা পর্যন্ত, এবং এই 8 ধারা থেকে আমি হচ্ছে আপনাদের কি করব, আপনাদের কিন্তু আমি প্রশ্ন ধরব। শুরুতে ক্লাসে আইসাই কিন্তু আমি প্রশ্ন ধরব। কালকে আপনাদের ক্লাস হবে না, পরবর্তী ক্লাস হবে আগামী পরশুদিন। যদি বিশেষ প্রয়োজন না হয় তাহলে পরপর ক্লাস করে হবে না, একদিন পর একদিন ক্লাস হবে, কারণ আমার আরও ব্যাচ আছে তো। সুতরাং যদি বিশেষ প্রয়োজন কখনো হয় যে আপনাদের কভার করতে পারতেছি না, তখন হচ্ছে আমি ক্লাস টাইম বাড়াবো এবং একদিনে হয়তো বা হচ্ছে আপনার প্রত্যেক দিন ক্লাস নিব, সমস্যা নাই। হ্যাঁ, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, কোনো জানার আছে বা কোনো কিছু যদি থাকে তাহলে বলেন। প্রশ্ন স্যার নাই স্যার, নেক্সট টাইম স্যার এটা পড়ে তারপর আপনাকে জানাবো আর কি স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, দোয়া